বাংলাদেশে ভূমিধস জয়, বিএনপি একক শক্তি হিসেবে উঠে এসেছে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে। ঢাকার রায় স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলেছে। কিন্তু ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই যে বার্তাটি সবচেয়ে বেশি আলোচনায় চর্চায় সেটি এসেছে দিল্লি থেকে। ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমানকে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই নিছক কূটনৈতিক শিষ্টাচার নাকি দিল্লির কৌশল? ভারত কি আগেই ফল অনুমান করেছিল, নাকি ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা ব্যক্তি নয় রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখি? আর আরো বড় প্রশ্ন আছে, গত 17 মাস ধরে যে দুই দেশের মিডিয়ায় ডিকোর্সে জমাট বেঁধেছিল অবিশ্বাস, ভারতীয় চ্যানেলে প্রায় প্রতিদিন বাংলাদেশে অস্থিরতা এ জাতীয় হেডলাইন উঠে এসেছে, আর বাংলাদেশি টকশোতে ভারতের হস্তক্ষেপ এমন অভিযোগে সরব হয়েছেন বাংলাদেশের কতিপয় সাংবাদিক। আর সোশ্যাল মিডিয়া সে এক বিষাক্ত ট্রেন্ডিং ইস্যু। হঠাৎ কি বদলে যাবে সেই সব স্বর? 17 মাস ধরে যে বিদ্বেষ ঘনীভূত হচ্ছিল তা কি নির্বাচনের ফলেই রাতারাতি গায়েব হয়ে যাবে, নাকি কূটনীতির বাইরে মিডিয়া রাজনীতি আলাদা সুরেই চলবে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গে রয়েছি আমি সুব্রত আচার্য, আর আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে অতিথি কলকাতার একটি প্রভাবশালী বাংলা দৈনিকের সিনিয়র সাংবাদিক, ভারত বাংলাদেশের বিশ্লেষক শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দু চক্রবর্তী, তোমাকে প্রথম কলকাতা স্বাগত। শীর্ষেন্দু, গতকাল তোমার আমাদের সকলের চোখ ছিল বাংলাদেশের গণমাধ্যমের দিকে। আগে তোমার কাছে আমার খুব বিশেষভাবে জানতে চাওয়া, তুমি গতকালের এই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই ভোটিং ব্যবস্থা, মানুষের ভোট দেওয়ার প্রবণতা, ভোটের ফলাফল সব মিলিয়ে তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, যেটা সবার আগে বলার, যেটা হওয়ার ছিল, যেটা আমি প্রথম কলকাতার মাধ্যমে আমরা দুজনে, আমরা আলোচনা করেছি, আমাদের লাখ লাখ দর্শকের সঙ্গে আমরা মত বিনিময় করেছি, যেটা আমরা বলেছি একদম বোধহয় প্রথম থেকে যে কথাগুলো আমরা বলেছি সেটাই মিলেছে, সেটাই হয়েছে। যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম হবে, পরিস্থিতি থেকে হয়েছে। বলেছিলাম বিএনপি ক্ষমতায় আসবে, এসেছে। বলেছিলাম জামাত ডুবোজাহাজের মতন তারা ক্ষমতায় উঠে আসবে, এসেছে। এবং সব থেকে বড় কথা, মানুষ ভোট দিয়েছেন। এই প্রথম বোধহয় প্রায় 15-16 বছর পরে মানুষ ভোট দিয়েছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষ ভোট দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে বহুদিন বাদে হয়েছে। এই নির্বাচনটাই বোধহয় বাংলাদেশের মানুষ চেয়েছিলেন, সার্থক নির্বাচন হয়েছে। এবং শেষবারও বোধহয় হিসেব মতন 30-35% ভোট পড়েছিল, এবারে প্রায় 60% ভোট পড়েছে। যেখানে এত বছর মানুষ ভোট দিতে পারেননি, ভোট দিতে যাননি, সেরকম একটা দেশে 60% ভোট পড়া মানে মুখের কথা নয়। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছেন, মানুষ পথে নেমে নিজের ইচ্ছায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটা বোধহয় বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিরাট বড় পদক্ষেপ। এবং যে দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, ভারতের মতন গোটা বিশ্ব, নয়াদিল্লি প্রথম থেকেই বিষয়টাকে দিকে নজরে রেখেছিল, তারা কোনো দলকে সমর্থন করেনি। সেই ইচ্ছেই বোধহয় ঠিকভাবে পূরণ হয়েছে এবার নির্বাচনে। একদমই। দেখো, এই নির্বাচনটির দিকে আন্তর্জাতিক মহলের নজর ছিল। আমরাও প্রায় পাখির চোখের মতো তাকিয়েছিলাম নির্বাচনটি কিভাবে হয়, ফলাফল কিরকম আসে, ফলাফলের পর প্রতিদ্বন্দ্বী দুই দল বা বিজয়ী বা হেরে যাওয়া দল তারা কিভাবে এটাকে স্বাগত জানায়। এখনো পর্যন্ত মোটের ওপর যা খবর আমাদের বাংলাদেশের গণমাধ্যমে জানাচ্ছে সেটি হচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে। বিএনপি একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অনেকটা ওপরেই রয়েছে। যেটা তুমি বলছিলে যে আমি প্রথম কলকাতাও আমরা একটা নির্বাচনী আলোচনায় আমরা বলেছিলাম যে জামাত এনসিপি তাদের যে প্রভাব সেটা বাড়বে, আসন সংখ্যা বাড়বে। তুমি কোট আনকোট জামাতকে তুমি ডুবোজাহাজের সঙ্গে তুলনা করেছিলে যে জামাত এই মুহূর্তে ডুবোজাহাজের মতো, হঠাৎ করে তারা মাথা তুলে দাঁড়াবে এবং নির্বাচনে এই মুহূর্তে প্রায় 70টিরও বেশি তাদের জোট সঙ্গীদের মিলে তারা আসন পেয়েছে। সুতরাং এই জামায়াত ইসলামী কিন্তু সবচাইতে বেশি সংখ্যক আসন পাওয়ার রেকর্ড ছিল, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 7টি পেয়েছিল, সেটিও প্রায় 2 দশক আগের ভোটের ফলাফল। সুতরাং সেই 7 থেকে 70-এ আসা, এটি কিন্তু আমি বলবো যে নির্বাচনের ফলাফল
ফলাফলের নিরিখে বাংলাদেশে এটি একটি বড় ম্যান্ডেট বলে মনে হচ্ছে জামায়াতের দিক থেকে। তুমি জানো যে নির্বাচনের ফলাফল নিয়ে একেবারে খুব তুমুল বিতর্ক না হলেও জামাত কিছু সংখ্যক আসনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। একই রকম ভাবে বিএনপির পক্ষ থেকে অভিযোগের সুর শোনা যাচ্ছে। তাদেরও বক্তব্য যে কোন ক্ষেত্রে হয়তো ইলেকশন কমিশন তাদের ইঞ্জিনিয়ারিং সকল যে ইঞ্জিনিয়ারিং এর বক্তব্য সেটি অ্যাপ্লাই করেছে, কারণ কোথাও মনে হয়েছে যে এনসিপি বা জামায়াতের এই প্রার্থী সেই হিসাবে দুর্বল। সেক্ষেত্রে বলা হচ্ছে ঢাকা ৮ আসনের যে আসনটি নিয়ে সরাসরি বিএনপি এবং জামাত প্রায় মুখোমুখি অবস্থান করছে। মির্জা আব্বাসের সম্ভবত জয় হওয়ার পর এই ফলাফল মেনে নেয়নি, এখনো পর্যন্ত মানেনি, বা এই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। কিন্তু দিন শেষে শীর্ষেন্দু বাংলাদেশের গণতান্ত্রিক আবহ যে স্বাভাবিক দিকে যাচ্ছে সেটার একটা ইঙ্গিত কিন্তু সামগ্রিকভাবে গতকাল ভোটের মাধ্যমে এবং ভোটের ফলাফলের মাধ্যমে সামনে এসেছে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, এইটা দীর্ঘদিন বাংলাদেশের মানুষ চেয়েছিলেন। কোনো সময় একটা বড় সময় বাংলাদেশ চলে গিয়েছিল যেন ব্যক্তি কেন্দ্রিক একটা দেশ হিসেবে, একটা মানুষকে দেখে যেন বাংলাদেশ চলছিল। তিনি ভালো না তিনি খারাপ, তিনি স্বৈরাচারী না স্বৈরাচারী নন, সেটা পরের কথা, কিন্তু খুব সম্ভবত একটা মানুষকে দেখে, তার দৃষ্টিভঙ্গি থেকে, তার দলকে দেখেই যেন গোটা বাংলাদেশ বিচার করা হচ্ছিল। গত বছর জুলাই মাসের যে পরিবর্তন, 2024 জুলাইয়ের যে পরিবর্তন, তারপর থেকে পরিস্থিতি আর বদলাতে শুরু করে। একটা মানুষ নয়, একটা দেশকে দেখা, সে মানুষটির যে গ্রহণযোগ্যতা, সেই দলটির যে গ্রহণযোগ্যতা সেভাবে ছিল না, আজকেও নেই। বিশেষ করে ওই দলের কিছু নেতার জন্য যে পুরো দলটার গ্রহণযোগ্যতা শেষ হয়ে গিয়েছে। এবং খুব আশ্চর্যজনক, গতকাল যখন ভোটের ফল প্রকাশ হচ্ছে, তখন সেই দলের অন্যতম সর্বোচ্চ পদাধিকারী বা যিনি দলটি সম্বন্ধে বারবার কথা বলে থাকেন, হয়তো দলের কোনো পদে নেই বা পদে আছেন, কেউ জানে না কি আছেন, সেই জয়, শেখ হাসিনার পুত্র জয়, তিনি দয়া সেবেলকে একটি সাক্ষাৎকারে বলছেন, খুব আশ্চর্যজনক, যে আমি রাজনীতিতে ছিলাম না, রাজনীতিতে আসতেও চাই না। মানে এটা খুব আশ্চর্যজনক যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের কর্মীরা। তাহলে তুমি ভাই, তোমার যখন কোনো ক্ষমতা নেই, তুমি রাজনীতিতে কথা বলছো কেন? মুখে আঙুল দিয়ে থাকো, তোমার কোনো যোগ্যতা নেই বলার, তুমি সেটা করছো না। তুমি মাঝে মাঝে ফোড়ন কাটার মতন ফোড়ন কাটছো, ফোড়ন কেটে পরিস্থিতি উত্তেজনা তৈরি করছো, যেটা গত প্রায় 20 বছর ধরে তুমি করে আসছো, 20-25 বছর ধরে। এবং এই জন্য প্রচুর টাকা তুমি দেশ থেকে আত্মসাৎ করেছো, দেশটাকে দেউলিয়া করে দিয়েছো পুরো হাসিনা পরিবার এবং আওয়ামী লীগের কিছু নেতা। এইখান থেকে মানুষ বেরোতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন। এবং যে শুধু গণভোট না, যেটা সংস্কারের যে কথা, সেই সংস্কারের পক্ষেও কিন্তু মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যম যে বারবার বলছিল বাংলাদেশ উচ্ছন্নে গিয়েছে, বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে, সেখানে হিন্দুদের শোষণ চলছে, হিন্দু নিধন চলছে, আমরা যে কতটা বিভ্রান্ত এবং মানে আসল তথ্য জানি না, তার প্রমাণ বোধহয় এবারের নির্বাচন ফের প্রমাণ করলো, যখন বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা রাস্তায় বেরিয়ে ভোট দিলেন এবং তারা বিএনপি কে জেতালেন। বলে ম্যাসিভ চেঞ্জ হলো বাংলাদেশে। শুধু তাই নয়, শীর্ষেন্দু, শুধু তাই নয়, আমি যদি ভুল না করে থাকি তাহলে প্রথম বাংলাদেশের এই বিজয়ী দলের চেয়ারম্যান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সামগ্রিকভাবে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তুমি জানো, দিল্লি হয়তো বলতে চাইছে বাংলাদেশ সরকার যেই হোক ভারত সম্পর্ক বজায় রাখবে। তুমি জানো, গত 1 দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক জায়গায় পৌঁছেছে। এর মধ্যে অবশ্যই আমাদের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ, সীমান্ত নিরাপত্তা এবং ডেফিনেটলি জঙ্গিবাদ বিরোধিতায় সহযোগিতা, কানেক্টিভিটি, করিডোর এবং অবশ্যই বাণিজ্য। এই কাঠামো ভাঙা ভারতের পক্ষে সম্ভব নয়, আর তাই দিল্লি সম্ভবত দেরি করেনি, প্রথম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাকে? বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তুমি কিভাবে দেখছো? দেখো, এই বিষয়ে দেখতে গেলে প্রথম থেকে একটা কথা আমরা বারবার আলোচনা করেছি, আমরা প্রথম কলকাতার মাধ্যমে বারবার আমরা দুজন আলোচনা করে গিয়েছি। ভারত কিন্তু প্রথম থেকে, কেন্দ্রীয় সরকার কিন্তু প্রথম থেকেই একটা
দূরবর্তী অবস্থান, নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিলেন। তাদের কাছে কিন্তু কোনো দলকে, যেটা আমরা বারবার এর অতীতে ঘটেছে, বা কিছু সংবাদ মাধ্যম, মানে কিছু সকল সংবাদ মাধ্যম বারবার বলেছিলেন যে ওই দলটি না থাকলে, ওই মানুষটি না থাকলে দেশটা উচ্ছন্নে গিয়েছে, দেশে সর্বনাশ হয়েছে, এরকম কোনো অবস্থান কিন্তু কেন্দ্রীয় মানে সরকারের কিছু কোনোদিন ছিল না। আমি আমরা যারা একটু তোমাকে আমি একটু দর্শকদের সামনে একটু পরিষ্কার হতে চাই, আমি নিজেও পরিষ্কার হতে চাই। কিছু সংবাদ মাধ্যম বলতে তুমি কি বাংলাদেশের সংবাদ মাধ্যমের কথা বলছো, না আমাদের ভারতের কিছু সংবাদ মাধ্যমের কথা বলছো? ভারতের কিছু সংবাদ মাধ্যমের কথা বলছি, যার জন্য আমরা যখন, মানে আমি এই প্রসঙ্গে একটু যুক্ত করে দিই, যার জন্য আমরা যখন বারবার প্রথম কলকাতার মাধ্যমে আলোচনা করেছি, আমাকে এবং তোমাকে বারবার বিভিন্ন তকমা তারা লাগিয়ে দিয়েছেন, ওরা এই দলের সমর্থক, ওরা এই কথা বলছে, ওরা উত্তেজনা ছড়াচ্ছে, ওরা টাকা নিয়ে করছে, এবং বিভিন্ন মিথ্যা ভুয়ো কথা বলে তারা তকমা লাগিয়েছিলেন। যাই হোক, সেটা অন্য কথা। আমরা তো তুমি এবার আমি গিয়ে এই তো যে আমি এখান থেকে যুক্ত করছি। তুমি আমি শীর্ষেন্দু চক্রবর্তী, সুব্রত আচার্য বাংলাদেশের ভোট কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে বিএনপি কে তো জেতায়নি। জেতায়নি। শীর্ষেন্দু, আমরা তো জেতাইনি। আমরা যদি ভারতীয় নাগরিক, ভারতীয় সাংবাদিক হিসেবে সীমান্তের এপারে বসে আমরা যদি বাংলাদেশের 20 কোটি মানুষের পালসটাকে উপলব্ধি করতে পারি, তাহলে কেন আওয়ামী লীগের পালিয়ে থাকা, বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে আসা, ভারতে লুকিয়ে থাকা সুবিধাভোগী সেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক, তারা কেন বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝতে পারছেন না? তারা তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই রাজনীতিটা করেছিলেন, নাকি? সত্যি কি করেছিলেন, নাকি নিজেদের ভোট ব্যাংক শক্ত করার জন্য করেছিলেন? আমি মানে 1.5 বছর আগে 2025 সালের বাংলাদেশের মাটি থেকে বসে যে খবরগুলো লিখেছিলাম, যে বাংলাদেশের প্রকৃত যে প্রতিটি দলের একটা প্রকৃত নেতা থাকেন, তারা আওয়ামী লীগকে পছন্দ করছেন না। প্রকৃত নেতারা আওয়ামী লীগের নেই। যারা একসময় আওয়ামী লীগকে ভালোবেসে করেছিলেন, তারা আওয়ামী লীগের নেই, তারা সরে গিয়েছেন। কারণ ভুঁইফোর কিছু অন্য দল থেকে সুবিধাবাদীদের এনে টাকার বিনিময়ে দলটা চলছিল, যারা টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে লুটে, বাংলাদেশের মানুষকে লুটে নিয়ে আজকে কলকাতায়, আজকে অন্য দেশে বসে ফুর্তি করছে। এবং বিভিন্ন যারা আমাদের মতন, যারা মানে কিছুটা সত্যি কথা বলার চেষ্টা করছি, তাদের নামে তকমা দিচ্ছে, মিথ্যে কথা বলছে। যারা নিজের দেশে নিজের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে না, তারা কলকাতায় বসে বেনামে মানে মিথ্যে কথা বলে, বই লিখে বড় বড় কথা বলে। এই তাদের তো পরিচয়। এদের সম্বন্ধে সময় নষ্ট না করাই ভালো। একদম 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 আমিও তো সেটাই বলতে চাচ্ছিলাম যে এরা এখন বাংলাদেশে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। যদিও আমাদের কলকাতার কোনো সাংবাদিক বা কোনো গণমাধ্যম এটা বলেছেন যে ভোটারের উপস্থিতি বাংলাদেশের মোট ভোট দাতাদের সংখ্যা মিলিয়ে তারা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাননি, অর্থাৎ আওয়ামী লীগের দাবিকৃত তারা যে আহ্বান করেছিলেন নো ভোট, অনেকেই সেটা সমর্থন করেছেন। ঠিক আছে, ধরে নিলাম তাদের আওয়ামী লীগের তো নিজের সমর্থক আছেই, ভোটারও রয়েছেন, তারা ভোট দিতে যাননি। কিন্তু বাকি 60% ভোটার, আমি আরো কমিয়ে দিলাম তর্কের খাতিরে, যদি ধরে নেই 40% ভোটারও যদি ভোট দিয়ে থাকেন, তাহলে 40% ভোটারও বাংলাদেশের নাগরিক। এই 40% মানুষও কিন্তু আওয়ামী লীগকে আর চান না। আমরা মূল প্রসঙ্গে ফিরছি। তুমি যেটা বলছিলে যে আমাদের দেশের কিছু মিডিয়া সবসময় বিষয়টিকে একটু ভিন্নভাবে ন্যারেটিভস দিতে চাইছে। দেখো, গত 17 মাসে দুই দেশের, তুমি বলছো আমাদের দিক থেকে, আমি বলবো দুই দেশের মিডিয়ার অবস্থানই প্রায় মুখোমুখি ছিল। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ভারতীয় টেলিভিশনে বাংলাদেশ মানেই ছিল একটি রাজনৈতিক অনিশ্চয়তা। বাংলাদেশ গেল, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ মৌলবাদের আখড়া, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে লুটপাট হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে না, সমস্ত শিরোনাম ছিল আমাদের ভারতের একটি মিডিয়ার একটি অংশের, বিশেষ করে ডিজিটাল ভার্সনে। এবং উল্টো পিঠে বাংলাদেশের টক শো গুলোতে আমরা দেখেছি কিভাবে ভারতের আধিপত্যবাদ নিয়ে সমালোচনার সুর হয়েছে। এই যে এই ন্যারেটিভটাকে কি তুমি পাল্টাতে পারবে? ভারতে কি বলা হবে বাংলাদেশে প্রকৃত অর্থে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে? বাংলাদেশ কি এটা মানতে শুরু করবে যে ভারত দ্রুত বাস্তবতা মেনে নিয়েছে? দেখো, মিডিয়ার টোনই আগামী সম্পর্কের আবহ তৈরি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার কূটনীতি করে,
কিন্তু জনমত তৈরি করে মিডিয়া, এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশের দুই দেশের মিডিয়ার একটি ভাইটাল রোল প্লে করার সময় এসে গিয়েছে। শীর্ষেন্দু, কিভাবে দেখছো বিষয়টি? দেখো, প্রথমেই একটা কথা এই প্রসঙ্গে বলতে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি যে সংবাদ মাধ্যম থেকে কাজ করি, সেখান থেকে এসেছি, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার সম্পাদকের কাছে, আমি কৃতজ্ঞ আমার কনসালটিং এডিটরের কাছে, যে তারা শ্রী সৃঞ্জয় বোস এবং শ্রী কুণাল ঘোষ আমাকে প্রতি মুহূর্তে সমর্থন করেছেন, যেটা সত্যি খবর সেটা লেখার জন্য। তাই বোধহয় আমি ব্যক্তিগতভাবে আমি সংবাদ প্রতিদিনে লিখতে পেরেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রকৃত অবস্থা। একটিমাত্র কাগজ যে সংবাদ, সেই কাগজে প্রকাশিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ প্রায় হারিয়ে গিয়েছে, আর কোনো কাগজ বা কোনো সংবাদ মাধ্যম কতটা লিখেছে আমার কাছে অন্তত নেই। যাই হোক, আমি এর জন্য সবার আগে কৃতজ্ঞ। আমি আমার সম্পাদক এবং আমার কনসালটিং এডিটরের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে এই সুযোগ দিয়েছেন, আমি করতে পেরেছি। এবার আসে, যদি আমরা অন্য বিভিন্ন বিষয়ের দিকে এগোই, ভারত সরকার বা ভারত সরকারের অবস্থান, মিডিয়ার অবস্থান, বারবার ভারত সরকার যা অবস্থান ছিল হয়তো মিডিয়া নিজের মতন করে দেখেছিল, এবং ভারত সরকারের অবস্থানকে তারা ভুল দিকে নিয়ে গিয়েছিল, বা আমি 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 সেটাই বলতে যাচ্ছি যে আমাদের পেরেছিল। একদম একদম আমরা কিন্তু একদম শুরু থেকেই বলেছি, প্রথম কলকাতা একেবারে দৃঢ়ভাবে বলেছে যে সাউথ ব্লক বাংলাদেশের ক্ষেত্রে তাদের সঠিক দৃষ্টিতে, তারা সঠিক কূটনীতিতে এগোচ্ছে। তারা আর নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, বলা ভালো হাসিনার চোখ কিংবা আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে না, দেখতে চাইছে না। 15 বছরের বাংলাদেশ থেকে উঠে আসা নির্যাস, তারা টেস্টেড নির্যাস, তারা বুঝে তারা নতুন বাংলাদেশের সঙ্গে সাউথ ব্লকের নতুন কূটনৈতিক সম্পর্ক শুরু করার আভাস কিন্তু প্রথম কলকাতায় সম্ভবত প্রথম থেকে এস্টাবলিশ করা হয়েছিল। এবং একমাত্র কলকাতার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতার কোন মেইন স্ট্রিম মিডিয়া এই রকম ভাবে কখনো কোনোদিন এক লাইন খবর করেনি। আজকে আমি অন রেকর্ড বলছি, এটা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করার জায়গা থেকে বলছি, এটা আমার অহংকার নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষের পালস বোঝা সম্ভব হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই যারা বাংলাদেশ নিয়ে খবর করেন, তারা বাংলাদেশ সম্পর্কে প্রকৃত তথ্য তাদের জানা নেই, ফলে বাংলাদেশ নিয়ে তারা বিভ্রান্তিমূলক খবর করেছেন। তারা হয়তো ভেবেছেন যে না, তাদের খবরটি সঠিক রয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সেই খবরটি সঠিক ছিল না, বিভ্রান্তি ছড়িয়েছে। যাক, দিন শেষে গণতন্ত্রের জয় হবে, দিন শেষে আমাদের ভারতীয় কূটনীতির জয় হবে, এবং দিন শেষে বাংলাদেশের প্রগতিশীল মানুষের জয় হয়েছে ভোটের মধ্য দিয়ে। কি বলবে এ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যম যেখানকারই হোক না, বারবার বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আমরা বোধহয় এইখানটাও বিশেষ কিছু ভাবে বিভ্রান্ত হয়েছি, কেন্দ্রীয় সরকারের অবস্থান বুঝতে পারিনি। কেন্দ্রীয় সরকার যেদিনকে বেগম খালেদা জিয়ার শেষকৃত্য ছিল, আমাদের বিদেশ মন্ত্রী গিয়ে আর কারোর সঙ্গে নয়, কিন্তু এই তারেক রহমানের সঙ্গেই বৈঠক করেন, দেখা করেন, শোক বার্তা দেন, নরেন্দ্র মোদী শোক বার্তা তুলে দেন। আজকে নতুন করে ভারত সরকার প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে বললেন, আজকে ভোটের ফল প্রকাশের পরেই বললো, তা কিন্তু নয়। এই কূটনৈতিক বাতাবরণ কিন্তু আগে থেকেই ছিল। আমাদের যেমন এখানে আমরা শেখ হাসিনাকে আমরা রয়েছেন, যেটা ভারতের কূটনীতিক বা ভারতের বিদেশ নীতির অন্যতম দৃষ্টান্ত, অন্যতম সৌন্দর্য, অতিথি নারায়ণ ভব। কাউকে ভারত তাড়িয়ে দেয় না। আমাদের দেশে দলাই লামাও রয়েছেন। এইটা ভারতের নীতি, এর বিরুদ্ধে আমরা কখনোই যেতে পারি না। আমরা নেই, আমরাকে সমর্থন করি। ভারত সরকার, কেন্দ্রীয় সরকার অবস্থান রয়েছেন একই রকম ভাবে। মোহাম্মদ ইউনূসের যিনি হাই কমিশনার, তিনি ভারতের বিভিন্ন জায়গায় সফর করেছেন স্বাধীনভাবে। বিএনপির বিভিন্ন নেতা বারবার এসছেন, এমনকি অতি সম্প্রতি যখন বেগম খালেদা জিয়া প্রয়াণ হন, মারা যান, তার শেষকৃত্যে বিদেশ মন্ত্রী যান। অর্থাৎ ভারত সরকার কিন্তু কখনোই কোনো একটি দলকে সমর্থন করেনি। ভারত সরকার বাংলাদেশকে সমর্থন করেছে, বাংলাদেশের পাশে ছিল। আমরা যারা বিভিন্ন মন্তব্য করি, আমি আরেকটু যোগ করছি, শুধু বিএনপির সঙ্গেই নয়, জামায়াতের আমির যখন অসুস্থ ছিলেন, তখন ভারতের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক তার বাড়িতে গিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন, এবং সুসম্পর্ক বজায় রাখার সমস্ত আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বা মুখ তারেক রহমান কিংবা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তারা তো বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে
ছিলেন, তারাই তো বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে, বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করে, কোনো রাজনৈতিক দল, কোনো একটি দলকে নয়, সব দলের সব প্রতিনিধির সঙ্গে। আমরা ব্যাখ্যাটাকে অন্যভাবে করেছি। আর বলা হয়েছে বারবার ধরে হিন্দু নিধন। আরে হিন্দু নিধনে যদি হতো, এত পরিমাণ হিন্দু কোথায় ভোট দিতে এলো? এইবারে ভোট দিয়েছে, প্রমাণ করছে আওয়ামীর সময় হিন্দুরা ভোট দেয়নি, ভোট দিতে যায়নি, তারা নিজেরা বলেছেন। বগুড়ার মতন জায়গায় তারা ভোট দেননি, গোপালগঞ্জে ভোট দেয়নি, বলা হয়তো তোমাদের ভোট পড়ে গিয়েছে। এবারে তারা ভোট দিয়েছেন শুধু বিএনপি করে না, তারা জামাতের প্রতিনিধিকেও ভোট দিয়েছেন। অনেক জায়গায় জামাতের হিন্দু প্রার্থীরা জয়ী হয়েছেন, প্রমাণ করতে পারো সাধারণভাবে ভোট দিয়েছেন, যেটা হয়। আমি বলতে চাইছি যে হিন্দু নিধন, সে কি হিন্দু পরিচয় আগে না সে বাংলাদেশি পরিচয় আগে? আমাদের এখানে যদি হয়, সে কি মুসলিম পরিচয় আগে না তার ভারতীয় পরিচয় আগে? সেটা তুমি আমাকে অবশ্যই বাংলাদেশি পরিচয় আগে। আমরা সেটাকে অন্যটা মানে ধর্মের রূপ দেওয়ার চেষ্টা করেছি। শীর্ষেন্দু, আমরা রাজনৈতিক স্বার্থে তার মৃত্যুকে, তার ধর্মের পোশাকে আমরা রাজনৈতিক ভাবে সাজাই শুধু রাজনীতি করার জন্য। একদম একদম। ভালোবাসা থাকলে দীপু দাসের পরিবারকে কেন আমরা 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 এখান থেকে তার পরিবারকে কেন তাকে অর্থনৈতিক ভাবে সাহায্য করলাম না? কোন নেতা বাংলাদেশে কেন গিয়ে পৌঁছলো না? দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে আমাদের এখানে সুর চওড়া করেছে, সংবাদ পত্রিকাগুলো আমাদের বড় বড় হেডলাইন করেছে। কোন কোন সাংবাদিক দীপু দাসের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করেছে? অবশ্যই। বাংলাদেশ থেকেও যখন কথা বলা হয়, মুর্শিদাবাদের যদি কোনো আমার এক মুসলিম ভারতীয় নাগরিক বা ভারতীয় নাগরিক আমার কাছে পরে মুসলিম আগে ভারতীয় নাগরিক কোনো কারণে যদি বাইরে কোনো ভিন রাজ্যে গিয়ে অ্যাসল্ট হয় বা তার কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে বাংলাদেশ থেকেও কেন বলবে যে ভারতে মুসলিম নিধন হচ্ছে? আগে বলতে হবে ভারতীয়। একদম। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে শীর্ষেন্দু, আর না হলে সংকট অনিবার্য। অবশ্যই, একদম 100% ঠিক। আমরা সবকিছু ধর্মের মোড়কে দেখি, রাজনীতির মোড়কে দেখি। বোধহয় এবারের ভোট অনেক কিছু পাল্টে দিল, বোঝার চেষ্টা, জানি না কতটা আমরা বুঝতে পারবো বা বোঝার আমাদের মানসিকতা আছে কিনা, কিন্তু এবারের ভোট কিন্তু অনেক কিছুর প্রশ্নের উত্তর দিল। বাংলাদেশের মানুষ অনেক কিছু চান, সেই কথাটা বলার চেষ্টা করলো। মানুষ মন খুলে অনেক কথা বলতে পারলেন, যেটা বলতে পারেননি এতদিন। আমরা কি শিক্ষা নেবো আমরা জানি না। আজও কথা প্রসঙ্গে বলি, আজও আমাদের কিছু সাংবাদিক বাংলাদেশে রয়েছেন, তারা বলছেন এদেশ থেকে ফোন গিয়েছে, এত শান্তিপূর্ণ ভোট, এরকম ভোট আমাদের দেশে কবে হবে, আমরা কবে এরকম ভোট দেখবো। এরকম কথাও কিন্তু বাংলাদেশ অলরেডি দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে। শান্তিপূর্ণ খুন খারাপি ছাড়া এক মানুষ নেবে ভোট দিলেন। হ্যাঁ, এবার বলা যেতে পারে যে কম ভোট পড়েছে, 60% ভোট পড়েছে। আরে এত বছর ভোট দেওয়ার অভ্যাস চলে গিয়েছিল, 15-16 বছরের পর মানুষ ভোট দেয়নি। ভোট নিয়ে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল শীর্ষেন্দু। ভোট নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ নিজেই বলেছিল যে ভোট দেবেন না, ভোটে অশান্তি হবে, ভোটের পর ম্যাসাকার হবে বাংলাদেশের। এই আশঙ্কার বাতাবরণ থেকে যারা ঝুঁকি নিতে চাননি তারাও ভোট বিমুখ হয়েছিলেন। দেখতে হবে, তার জন্য সত্যিকার অর্থে মিডিয়ার একটি বড় অংশ দায়ী, সোশ্যাল মিডিয়া বিশেষ করে। একদম, মূলত সোশ্যাল মিডিয়া এগুলো ছড়িয়েছিল, সমাজ মাধ্যমে বারবার এরকম কথা বলে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছিল, এবং যার ফল অনেক মানুষ জাননি। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি যখন আজ থেকে 1.5 বছর আগে যাওয়ার কথা বলেছিলাম, আমাকে যারা বলেছিলেন যে বাংলাদেশে গেলে মুন্ডু কেটে নেওয়া হবে, আজ তারা বাংলাদেশে রয়েছেন। তারা রয়েছেন কি করে? এই জিনিস আমার সঙ্গে ঘটেছে। যারা আমাকে ভয় দেখিয়েছিলেন, আমি আসার পর তারা যোগাযোগ রাখেননি, আমার সঙ্গে ঘটেছে, আজ তারা রয়েছেন। মানে হয়তো স্বার্থের জন্য বা পরিস্থিতি বুঝতে পেরেছেন তারা ভুল করেছেন, এই ভুলের পরিবর্তন হয়েছে। এই ভোট অনেক কিছু উদাহরণ দিয়ে গেল, এবং আমরা হয়তো প্রথম কলকাতার মাধ্যমে আমরা গর্বিত। যে কথা আমরা সেদিনও বলেছিলাম, 2 বছর আগে বলেছি, 2 বছর পরে বলছি, আমাদের জায়গা আমরা একই রয়েছি, আমরা কিন্তু পাল্টে যাইনি, এবং সেটাই প্রমাণ হয়েছে আমরাই বোধহয় ঠিক কথা বললাম। কিন্তু পাল্টে গিয়েছেন কলকাতার অনেক, নাম বলবো না, কলকাতার সংবাদ মাধ্যমের কিছু কিছু সাংবাদিক বন্ধু বা আমাদের সিনিয়র দাদা যারা পাল্টে গিয়েছেন, যারা আমাদের সমালোচনা করেছেন, আমাদের ভিডিও দেখেছেন আর নিজেদের চায়ের টেবিলে ঝড় তুলেছেন যে আমি তুমি আমরা কোথাও বিশেষ জায়গা থেকে টাকা খাচ্ছি বা আমাদের রাজনৈতিক কোথাও এজেন্ডা রয়েছে, তারাই কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার যার সময়ের অপেক্ষা মাত্র, বিএনপির জয়, অনেক সাংবাদিককে দেখেছি যে তারেক রহমানের ছবি তাদের ফেসবুক প্রোফাইলে জলজল করছে এবং শুভেচ্ছা জানাচ্ছেন, এবং তারা রীতিমতো নির্বাচন বৈধ হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু প্রশ্ন থাকবে শীর্ষেন্দু,
এই সাংবাদিক গণমাধ্যমের একটি অংশই তো বাংলাদেশ পাকিস্তান এই সরকারের ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন বৈধ হবে না, শেখ হাসিনা নেই, এই শেখ হাসিনার দল ছাড়া নির্বাচন বৈধ নির্বাচন নয়, তাহলে সেই নির্বাচনেই তো জয়ী হয়ে আসছেন তারেক রহমান। তাহলে তাকে নিয়ে কেন আমাদের সাংবাদিক দাদারা কেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন নাকি তারা বাজার থেকে তেলের বড় যে কৌটো সেটি কিনে আনছেন, এখন থেকে তারা তেল দিতে শুরু করবেন? আমার মনে হয় সেটা আর সম্ভব না। যেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি অনেক হুমকি ফোন পেয়েছিলাম এক সময়, বিভিন্ন রকম তকমা জুটেছিল, কারোর সঙ্গে ছবি দেওয়া নিয়ে আমাকে বলা হয়েছিল, আমি শুনেছি। এখন তারা দেখছি, ভাল লাগছে, মানুষ পরিবর্তন হন, এটাও পরিবর্তন হয়তো, কারণ নাম তো বলা যায় না, খুব ভালো, এটা আমাদের আশীর্বাদ, বড় নিশ্চয়ই পথ দেখান, ওরা বুঝেছেন কিছু একটা ভালো বুঝেছেন, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে আমি আমার সংবাদ মাধ্যমে আমার সম্পাদক, আবারও বলছি, আমার সম্পাদক, আমার কনসাল্টিং এডিটরের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে তারা খোলাভাবে যেটা সত্যি কথা বলার সুযোগ দিয়েছিলেন, সত্যি কথা বলার লেখার সুযোগ দিয়েছিলেন, আমার পত্রিকায় ছাপা হয়েছিল। আমি প্রথম কলকাতার মাধ্যমে আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম বা পেরেছিলাম অ্যাজ এ সম্পাদক, তুমি আমাকে এই সুযোগ দিয়েছিলে। আমি যেমন আমার সম্পাদক কুণাল ঘোষ, আমার কনসাল্টিং এডিটর কুণাল ঘোষ, সম্পাদক সঞ্জয় বসের কৃতজ্ঞ, আমি সুব্রত আচার্যের কাছে কৃতজ্ঞতা করেছিলাম, সেগুলো প্রকাশিত হয়েছে। কিন্তু বাকি যারা করেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, হয়তো কিছু বুঝে করেছিলেন, হয়তো কোনো কারণে বলেছিলেন। দেখো, সম্পাদকের চোখ কিন্তু নিরপেক্ষ, সম্পাদকের চোখ সবসময় নিরপেক্ষ থাকে। আমার কাছে মনে হয়েছে তুমি বাংলাদেশ থেকে ওই সময়ে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের কলকাতার গণমাধ্যম যেখানে দাবি করছিল বাংলাদেশ শেষ, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশের অবস্থা ভালো নেই, বাংলাদেশের রাস্তায় বেরোনো যায় না, বাংলাদেশের রাস্তায় বেরোলেই খুনোখুনি হয়ে যায়, ঠিক সেই সময় তুমি বাংলাদেশ ঘুরে এসেছো। আমার যদি ভুল না হয়ে থাকে, তুমি পয়লা বৈশাখে বাংলাদেশে যেটা মঙ্গল শোভাযাত্রা হয় সেই অনুষ্ঠানে, বাংলাদেশের একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠানে তুমি অংশ নিয়েছিলে এবং তারপর তুমি এসে পরপর বেশ কিছু আলোচিত রিপোর্ট করেছিলে, যেটা নিয়ে ভারতীয় বাংলা সংবাদ জগতে বেশ তুমুল চর্চা শুরু হয়েছে। তার জন্য তুমি হয়তো একটি মহল থেকে সমালোচিত হয়েছো, কারণ সত্যি কথা তাদের কাছে হজম হয়নি, কারণ তারা তো চাইছিলেন বাংলাদেশের অচলাবস্থা হোক। তারা চাইছিলেন যে গতকালের যে নির্বাচনটি হয়েছে সেখানে একটা বিধ্বংসী একটা ম্যাসাকার হতো এবং আমাদের গণমাধ্যমের একটি অংশ বড় বড় হরফ করে শিরোনাম করতো যে বাংলাদেশ চলে গেছে, হাসিনা ছাড়া বাংলাদেশ নির্বাচন ভণ্ডুল, এটাই চাইছিলেন। তো আজকে সেই সমস্ত গণমাধ্যম কর্মীদের তারা হয়তো রাতের ঘুম হয়নি, কিন্তু তারপরেও ঘুম হয়নি, এই নির্ঘুম চোখে তারা সকালবেলা উঠে যখন দেখলেন বাস্তবতা যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে চলেছে, সুতরাং সেই ক্ষমতাসীন দলের মুখকে অভিনন্দন বার্তা তারা জানাতে ভুলেননি। সেটা হলো, আমরা বলবো যে না, দেরিতে হলেও বোধোদয় আসছে। আমরা বলবো তাদের এই অংশটিও আমাদের কলকাতার মিডিয়ার একটি অংশ, আমরা তাদের থেকে বিচ্ছিন্ন কোনো অংশ নই। আমরা বলবো বাংলাদেশকে নয়, যে কোনো জায়গায় যে কোনো দেশকে নিয়ে খবর করতে গেলে সেই দেশের সাধারণ মানুষের পালসটাকে বুঝতে হবে। গণ অভ্যুত্থান হতে পারে, গণ অভ্যুত্থানের পেছনে ষড়যন্ত্র রয়েছে বা থাকতে পারে, কিন্তু গণ অভ্যুত্থান হওয়ার জন্য যে সেন্টিমেন্ট, যে সাধারণ মানুষের আবেগ, সেটি কোনো ডিপ স্টেট টাকা দিয়ে হয়নি। সেই আবেগ তৈরি করেছিলেন বাংলাদেশিদের ভাষায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল। 15 বছর নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল করে বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোমর মাজা ভেঙে দিয়ে এবং দেশে কার্যত একটি একদলীয় শাসন প্রতিষ্ঠা করে সেই ফল তো এই দলটিকে ভুগতেই হচ্ছে। এই ফল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতিক 9 এবং 6 বোঝেন না, তারাও কিন্তু আরো দীর্ঘদিন ভুগবেন। এবং বিশেষ করে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন 1971 বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে, যারা নিরপেক্ষভাবে চাইতেন যে দেশটি একটা প্রগতিশীল দেশ হোক, বাংলাদেশ হোক, তারা কিন্তু আজকে এই আওয়ামী লীগের জন্য একটা সংকটময় অবস্থায় পড়েছিলেন। যদিও আমাদের বিশ্বাস এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি ক্ষমতার মসনদে বসতে চলেছে, তারাও একটা ভারতের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রেখে, অবশ্যই আমি বলবো চোখে চোখ রেখে নয়, পারস্পরিকভাবে আস্থায়, বিশ্বাসে এবং সম্মানে সম্পর্ক তৈরি হোক। এখানে বড় ভাই, ছোট ভাই, দাদা ভাই হিসেবে নয়, দেশ হিসেবে। আমাদের দেশ 140 কোটি মানুষের দেশ, বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ বলে শুধু দেশের ভারসাম্যে বাংলাদেশ ছোট, আমরা ভারতীয় বড়, সেটি যেন না হয়। একদম
প্রতিবেশী, ভাই, বন্ধু, স্বজন, প্রিয়জন, আমাদের দুঃখে সুখে আত্মার আত্মীয় হিসেবে দেখব। হ্যাঁ, অবশ্যই আমাদের নিজস্ব স্বার্থ থাকবে, বাংলাদেশের নিজস্ব স্বার্থ থাকবে, কিন্তু সেই স্বার্থের একটা ব্যালেন্স থাকতে হবে। তুমি কিভাবে দেখছো? একদম অবশ্যই। আগে একটি দেশ, দেশের মানুষ, তারপরে অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থ, সেদিকেই আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশ এগোবে। যে বিভিন্ন দুর্নীতি, আর্থিক দুর্নীতি, নয় ছয়, টাকা নয় ছয় এবং বিভিন্ন বিষয় ছিল, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে একটা স্বাধীন বাংলাদেশ, এবং আমরা যারা কলকাতায় থাকি আমরা স্বেচ্ছায় বাংলাদেশ যেতে পারবো, ঘুরতে পারবো, আসতে পারবো, একই বাংলাদেশিরাও আসবে। ভাষায় আমরা কথা বলি। যে বাধা ছিল সেই বাধা কেটে যাবে, একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। দুই দেশের মধ্যে যেটা বিভেদ তৈরি ছিল সেটা মুছে গিয়ে একটা ভালো হবে, এই ভালোটাই আশা করতে পারি। নিশ্চয়ই ভালোই ফলই হবে। একদমই শীর্ষেন্দু, সরকার গঠন করতে চলেছে বিএনপি। তুমি জানো যে যে বিধ্বস্ত অবস্থায়, একটি অর্থনৈতিক বিধ্বস্ত অবস্থায় দেশটির অভ্যন্তরীণ অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নবিদ্ধ ছিল। একটি গণঅভ্যুত্থান পরবর্তী সরকার 17 মাস তারা চেষ্টা করেছেন ঐক্যমত্য কমিশন করে সংস্কার এবং শেখ হাসিনার আইনি বিচার, সেগুলো নিয়ে পারস্পরিক বিরোধী বক্তব্য রয়েছে। সেই বিতর্কে আমরা ঢুকতে চাই না, কিন্তু বিএনপি সরকারে বসতে চলেছে এবং তার সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো আমরা একটু প্রাথমিকভাবে, যদিও আমাদের আজকের আলোচনা এগুলো মূল বিষয় নয়, কিন্তু আমরা তবুও একটা কম্প্যাক্ট আলোচনার মধ্যে রয়েছি। সে কারণেই বলছি যে বিএনপির সামনে চ্যালেঞ্জ রয়েছে অবশ্যই অর্থনৈতিক পুনর্গঠন, জোট সমন্বয়, কারণ তারা জুলাই জুলাই সমন্বয়, তারা আজকে জামাত, এনসিপি, বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও সেই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার। সুতরাং সেক্ষেত্রে একটা সুন্দর একটা সমন্বয় থাকবে রাজনৈতিক ভাবে, সেটাও প্রত্যাশিত। এবং সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিশোধ মূলক না হয়ে পারস্পরিকভাবে সহযোগিতা, সমঝোতাপূর্ণ আচরণ করবে। আমার কাছে যেটা মনে হয়েছে, তারেক রহমান যখন 25শে ডিসেম্বর 2025-এ ঢাকায় ফিরলেন, তারপর থেকে তার যে বক্তব্য, তিনি একটা কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং এই আই হ্যাভ এ প্ল্যানই যে বাংলাদেশের এই ভোটের জাদুকাঠি, সেটি কিন্তু আর বলার অপেক্ষা রইল না। বিএনপির এই ভূমিধস জয়, তারেক রহমানের, আমি বলবো যে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, এই বক্তব্যটি হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের মনে, হৃদয়ে জায়গা করে নিয়েছে। যদিও নানা রকম কথাবার্তা চলবে, এই ভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এবং আরেকটি বিষয় যেটি আমাদের আলোচনায় ছিল, যে আন্তর্জাতিক ভারসাম্য। দেখো, শুধু ভারতের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখলেই বাংলাদেশের চলবে না, বা কোনো দেশের সঙ্গেই চলবে না। আমাদের দিক থেকেও শুধু বাংলাদেশের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখলে চলবে না। সারা পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজ, সব দেশের সঙ্গে সবার সম্পর্ক থাকতে হবে। কোন দেশের সঙ্গে আমরা খুব দূর থেকে ভারসাম্য রাখবো, কোন দেশের সঙ্গে আমরা পাশাপাশি থেকে ভারসাম্য রাখবো, সেটি প্রত্যেক দেশের সরকার এবং নাগরিকরা নির্ধারণ করবেন। সেটা একান্তই বাংলাদেশের বিষয়। তবে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যমূলক সম্পর্ক হওয়াটাই প্রত্যাশিত। কারণ মনে রাখতে হবে, গণঅভ্যুত্থানের একটা প্রত্যাশা রয়েছে, আর সেটা পূরণ না হলে আবার হতাশাও তৈরি হতে পারে বাংলাদেশে, যা কিন্তু আবার দ্রুত দাবানলের মতো ছড়িয়ে যেতে পারে। শেষ দিকে আসছি, একদম শেষ দিকে। আমরা আলোচনা অনেকটাই দীর্ঘ করেছি, শেষ দিকে আসছি। আমরা একদম শুরু থেকে যেটা শুরু করেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দিয়ে। তুমি জানো, বরাবরই দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েই সবসময় চর্চা হয়, এবং বাংলাদেশে ভারত বিরোধিতা বা ভারতের পক্ষে, এই দুটো বিষয়ে, এই ন্যারেটিভসেই রাজনীতি চলে, এবং এই দুটো ন্যারেটিভসেই ভোট বৈতরণী পার হওয়ার সুযোগ থাকে রাজনৈতিক দলগুলোতে। সুতরাং দিল্লির ভূমিকা প্রচ্ছন্ন ভাবে হোক, ছায়ার মতো হোক, প্রকট ভাবেই হোক, থাকবেই। দিল্লির দ্রুত শুভেচ্ছা বার্তা পাঠানোর পর যেটা মনে হচ্ছে, যে এইটা কি শুধু বাস্তববাদী কূটনীতির প্রয়াস? যদিও আমরা নিজেরাই বলছি যে এই কূটনীতিটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই শুরু হয়েছিল, তাই না? ভারত কি এই মুহূর্তে এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, দল নয় রাষ্ট্রই মুখ্য? আর সবচেয়ে বড় কথা, 17 মাসের জমাট উত্তেজনা সত্যিই কি গলবে? একেবারে শেষ প্রশ্ন। এই দিনটার জন্যই বোধহয় এত মাস ধরে চুপ করে মুখে আঙুল দিয়ে বসেছিল নয়াদিল্লি, যা ওদের মানে আমার যা মনে হয়েছে। কারণ তাদের একটাই কথা ছিল, একটা সুষ্ঠু নির্বাচন হোক, একটা সুষ্ঠু সরকার আসুক, তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। আজ যে মুহূর্তে হলো, সেই কাজটাই তারা যে মানে কাজ আর কথা বলতে পার্থক্য নেই কূটনৈতিক ভাবে,
রাজনৈতিক দৃষ্টান্ত যা আছে আমি যাচ্ছি না, কূটনৈতিক ভাবে প্রকাশ করে দিল, প্রমাণ করে দিল যে আমি সবার আগে, সবার আগে প্রতিবেশী আমি। এখন পাকিস্তান রয়েছে, চীন রয়েছে, এরকম বিভিন্ন প্রতিবেশীরাও কিন্তু বাংলাদেশের দিকে বেশি ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করেছে দেখেছি আমরা। সেখান থেকে নয়াদিল্লি স্পষ্ট করে দিল, আমি তোমার পাশে ছিলাম, আছি, থাকবো, তোমার সুখে দুঃখে আমি পাশে ছিলাম, কোনো দল নয়, আমি তোমার দেশের মানুষের ভালো মন্দর জন্য আমি আছি। সেই সবার আগে সে দেশের ভাবি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সেটা যেন নয়াদিল্লি স্পষ্ট করে দিল, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, কোনো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যেটা বিভেদ বলা হয়েছিল, মনে করা হয়েছিল, এরকম কোনো নেই। আমার তোমার বন্ধুত্ব চিরকালীন ছিল, চিরকালীন থাকবে। আমি তোমার সঙ্গে আরেকটু যোগ করছি। দিল্লি হয়তো বলেছে শেখ হাসিনা আমাদের এখানে আশ্রিত, শেখ হাসিনা আমাদের এখানে থাকুক যতদিন খুশি, কিন্তু তার বাইরে বাংলাদেশে আপনারা বিএনপি বা অন্য রাজনৈতিক দল কিংবা বাংলাদেশের সাধারণ মানুষও আপনাদের সঙ্গেও আমরা আছি, তাই তো? ওই যে আমরা প্রথমেই বললাম, ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের নীতি একটাই, দেশ আগে, দেশটা, কোনো ব্যক্তি নয়। ভারতের কূটনীতি অনুযায়ী যেমন আশ্রিতকে আশ্রয় দিয়েছেন, তেমনি দেশের যিনি ভাবি প্রধানমন্ত্রী হচ্ছেন তার সঙ্গেও যোগাযোগ রাখছেন। কোনো ব্যক্তি কেন্দ্রিক বিষয় এখানে নেই। কেউ বলতে পারবে না কোনো একটি দলকে সমর্থন করেছে, কোনো ব্যক্তিকে সমর্থন করেছে। বারবার দলাই লামার মতন শেখ হাসিনা রয়েছেন, জামাতের প্রধানের সাথে কথা বলছেন, প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন তাকে শুভেচ্ছা পাঠাচ্ছে। একটা নিরপেক্ষ প্রতিবেশী যা যা হওয়া দরকার কূটনৈতিক ভাবে বোধহয় সব কাজ সম্পূর্ণ করছে কেন্দ্রীয় সরকার বা দিল্লি। অনেক ধন্যবাদ শীর্ষেন্দু, তুমি এত সময় জুড়ে প্রথম কলকাতার কোটি কোটি দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান ভারত বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করলে। শেষ করবো প্রিয় দর্শক, বাংলাদেশে ক্ষমতা বদলেছে, কিন্তু ইতিহাস বদলাতে একটু সময় লাগবে। দিল্লি দ্রুত বার্তা দিয়েছে, এটা পরিপক্কতার ইঙ্গিত, যা আমরা অনেক আগে থেকেই আভাস পেয়েছিলাম। এখন ঢাকার দায়িত্ব স্থিতিশীলতা দেখানো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া। দুই দেশের সম্পর্ক আবেগ দিয়ে নয়, বরং এখন চলবে বা চলা উচিত স্বার্থ দিয়ে। আর সেই স্বার্থ বলছে ঢাকা দিল্লি, দিল্লি ঢাকা সংঘাতের পথে নয়, বরং সমীকরণের পথেই হাঁটবে। ভোট শেষ, কিন্তু বিভিন্ন ন্যারেটিভসের লড়াই নতুন করে আবার শুরু হবে। সেটাই এখন দেখার অপেক্ষায় থাকবো আমরা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত সেটা লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজ এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।